সাথে সাথেই কাব্য আবারও ডুব দিল। অতপর কুহুকে পাওয়া গেছে। কাব্য কুহুকে পাজা করে তুলে এনে হাওরের পাড়ে রাখলো শুইয়ে। সিয়াম কুহুর মাথার কাছে বসেছে। প্রচুর পানি খেয়ে ফেলেছে কুহু ইতিমধ্যে। ওর গায়ে চাদর নেই, ভিজে গায়ে শরীরের গঠন বেশ বোঝা যাচ্ছিল। কাব্য একবার আর চোখে তাকালো সিয়ামের দিকে। সিয়াম কুহুর বুকের দিকেই চেয়েছিল। কাব্য তাকাচ্ছে দেখে সাথে সাথে গলা কাকারি দিয়ে চোখ সরিয়ে নিল সিয়াম। কাব্য ভ্রু কুচকে সিয়ামকে দেখল। তারপর সাথে সাথে কাব্য নিজের খুলে রাখা জ্যাকেট কুহুর শরীরের উপর মেলে দিয়ে আবার সিয়ামের দিকে শাসানো চোখে তাকালো। সিয়াম কাব্যের দিকে একবার তাকালো, পরপর মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। কাব্য এবার কুহুর পেট জ্যাকেটের উপরেই প্রেস করতে শুরু করলো। অনেকক্ষণ প্রেস করতে করতে একসময় কুহুর মুখ থেকে পানি বের হতে শুরু করলো। কাব্য পেটে প্রেস করছে বারবার। এতক্ষণ প্রেস করলো যতক্ষণ কুহুর পেটের পানি সব বের না হয়ে যায়। অনেকক্ষণ কুহু মৃদুমন্দ ক্লান্ত ভঙ্গিতে চোখ খুলে তাকালো। আস্তে আস্তে কুহুর শুরুতেই কাব্যের দিকে চোখ গেল। কাব্য ওর পেটে প্রেস করা চেয়ার থেকে তাকিয়ে রয়েছে ভীষণ অসহায় টলমল চোখে। কুহু স্পষ্ট দেখতে পেল কাব্যর চোখে জল। ওর চোখে হুডের আইস টলমল করছে। কুহু একদম আচমকা ভয়ে উঠে বসে কাব্যকে হঠাৎ জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। কাব্য আচমকা থম হয়ে গেল সম্ভবত। ও কুহুর চুলের দিকে অবাক হয়ে তাকালো যেমন। কুহু কাব্যের শাড়ির আস্তিন চেপে ধরে কেঁদে কেঁদে বলে যাচ্ছে, আমি মরে যাচ্ছিলাম। আমি ওই পানিতে আমার আমার শ্বাস আটকে এসেছে। আমার আমি না বাঁচলে আজ আমি সাঁতার আপনার পা দেখে আমি মনে করেছি আমি বাঁচতে ধরে। কুহু কান্না আর ভয়ের চোটে ভালো করে কথাও বলতে পারছে না। কুহু অনবরত কেঁদেই যাচ্ছে। যতবার মনে পড়ছে পানিতে থাকাকালীন বীভৎস ঘটনা। কাব্য তখনও কুহুর চুলের দিকে চেয়ে ভিজে গা লেপটে আছে কাব্যের সাথে। হয়তোবা কুহুর মাথাতেও নেই, ও কাব্যের সাথে মিশে আছে। ভয়ের চোটে বেচারির সমস্যা ইগো সব পালিয়ে গেছে। কাব্য জোরে একটা শ্বাস ছাড়ল। তারপর আলগোছে কুহুর পিঠটা আঁকড়ে ধরে ওকে নিজের দিকে টেনে নিয়ে কিছু বলল না। স্রেফ জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে লম্বা একটা শ্বাস টানল যেমন। এটার দরকার ছিল কাব্যের। এই জড়িয়ে ধরার দরকার সত্যি ছিল কাব্যের জন্যে। শুধু আজ কুহু নয়, কাব্যও ভেঙেছে, ভীষণভাবে ভেঙেছে। কাব্যের জান আজ ক্ষতবিক্ষত হয়ে যেতে পারত। কাব্য আজ বুঝেছে কুহুকে হারিয়ে ফেলেও ঠিক কতটা নিঃস্ব হয়ে যেতে পারত। কুহুকে আজ না পেলে কাব্যও বেঁচে থাকতো কি করে। কাব্য এসব ভয়ঙ্কর কথাগুলি ভাবতে ভাবতে কুহুর পিঠটা আরও চেপে ধরে নিজের সঙ্গে মেশায় ওকে। কুহুর ঘাড়ে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টেনে স্রেফ অস্ফুটে বলে, তুই থেকে যা কুহু, প্লিজ। কাব্যের অস্ফুটে বলা কথা কুহু না শুনলেও ঠিক এইবার কুহুর যেন ওর হুঁশ এলো। ও মাথা ধরে কাব্যের দিকে ফ্যাল ফেল করে তাকালো। কাব্য সরে নাক টেনে কুহুর দিকে তাকালো। কাব্যের চোখ সম্পূর্ণ লাল, এই যেন কেঁদে দেবে। কাব্য কুহু দুজনের চোখে চোখ মিলে যায়। সিয়াম পাশেই তখন হাত মুষ্টিবদ্ধ করে দুজনকে দাঁতে দাঁত চেপে দেখছিল। কুহুর চোখ বদলে যায়। যেই চোখে এতক্ষণ ভয় কাব্যের বুঝে আসেও খুঁজছিল, সেই চোখ আচমকা রক্তিম হয়ে ওঠে। কুহু হঠাৎ কাব্যকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। কাব্য দু কদম পিছিয়ে অবাক হয়ে তাকালো যেমন। ও এমনটা আশা করেনি সম্ভবত। এই ধাক্কার আশায় হয়তোবা ছিলই না। কাব্য কুহুর দিকে অবাক চোখে চেয়ে যখন চেয়ে দেখছিল তখন কুহু জেদের মাথায় উঠে দাঁড়ালো। সাথে সাথে ক্লান্তিতে পড়ে যেতে নিলে কাব্য দ্রুত ওকে উঠে ধরতে গেল। ঠিক আছিস তুই? সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে কুহু কাব্যকে থামিয়ে দিল ওখানেই। কাব্য বিমূঢ় হয়ে গেল জানো। কুহু সিয়ামের দিকে তাকালো এবার, ক্লান্ত কণ্ঠে বলল, আমাকে রুমে দিয়ে আসবে সিয়াম? কাব্য মাথা ঘুরিয়ে তাকালো সিয়ামের দিকে। পরপর কেমন ঠান্ডা চোখে তাকালো কুহুর দিকে। কুহু কাব্যের ওই তাকানো নজর আন্দাজ করে সিয়ামের দিকে তাকিয়ে আছে। সিয়াম হয়তো অবাকই হয়েছে ও কাব্যের দিকে একবার চেয়ে কুহুকে ধরতে যাবে। হঠাৎ কুহু নিজের গায়ের দিকে চেয়ে বলে ওঠে, এটা কার জ্যাকেট? কাব্য ম্লান কণ্ঠে বলল, আমার এটাও কি এখন ফেলে দিবি? কাব্যের কণ্ঠে জড়তা নেই একদমই। ও ভীষণ ঠান্ডা চোখে কুহুর দিকে চেয়ে বলল। কুহু কাব্যের দিকে রক্তিম চোখে চেয়ে হঠাৎ জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেললো মাটিতে। কাব্য ম্লান চোখে মরে যাওয়া দৃষ্টিতে ওর মাটিতে গড়াগড়ি খাওয়া জ্যাকেটটা দেখে এক দৃষ্টিতে ওটা একটা জ্যাকেট ছিল না, শুধু ছিল কাব্যের ভালোবাসা। ওর আদরগুলোর অবহেলা মাটিতে ওভাবে বুঝি গড়াগড়ি খাচ্ছে আজ।
কুহু কাব্যের দিকে দাঁতে দাঁত চেপে একবার চেয়ে পরপর সিয়ামকে ফেলেই নিজের গায়ে ভিজে একটা চাদর জড়িয়ে চলে গেল। ক্লান্তি দুর্বলতা থাকার দরুন যাবার পথে কতবার হোঁচট খেলেও একবার ফিরেও তাকালোও না। কুহু যেতেই সিয়াম কাব্যের পাশে এসে দাঁড়ালো। তারপর কাব্যের তখনও নিজের জ্যাকেটটার দিকে তাকিয়ে থাকতে দেখে মজা নিয়ে বলল, আহারে, ফেলে চলে গেল জ্যাকেটটা। আচ্ছা, জ্যাকেটটা ফেলে গেল নাকি তোকে? কাব্য সিয়ামের দিকে না তাকিয়েই হাত মুষ্টিবদ্ধ করে উঠল। সিয়াম আবার বলে যায়, পাথর চিনিস কাব্য? তুই কুহুর জীবনে এই হাওরের পানিতে ছুঁড়ে ফেলা একটা পাথরের মূল্য রাখিস রে। তবুও থ্যাঙ্কস বাড়ি, আমার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য। বলে সিয়ামও হাসতে হাসতে শীষ বাজিয়ে চলে গেল। শুধু পেছনে থেকে গেল কাব্য। কাব্য জ্যাকেটটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ আচমকা কি যেন হলো। রেগে উঠে জ্যাকেটটা হাতে নিয়ে জোরে ছুঁড়ে ফেললো হাওরের পানিতে। কাব্য নিজের রুমে ফিরেছে সেই কখন। ভেজা কাপড়ে এখনো মেঝেতে বসে আসে নিশ্চুপে। তানিম কাব্যের মুখে সবটা না শুনলেও বুঝতে পেরেছে কুহু ঘটিত ঝামেলায় ঘটেছে। তাই ও এক্ষুনি কাব্যকে ঘাটালো না। বেচারা রাগে নিজেই নিজের ফোন ছুঁড়ে আধা ভেঙে ফেলেছে। তাকেও নিশ্চয়ই মেরে ভর্তা বানিয়ে দিতে পারবে নিঃসন্দেহে। এখন তামিম কফি বানাচ্ছে। কাব্য সেই তখন থেকে একটা কথাও বলছে না, কেমন যন্ত্রণায় বসে আছে সেই একই ভঙ্গিতে। ওর চোখে ভাসছে কুহু ওভাবে চলে গেল। জ্যাকেটটা ছুঁড়ে বোঝাতে চাইলেও কাব্যের জীবনে ওর কোনো মূল্যই নেই। সেটাই কি বোঝালো? কাব্যের হঠাৎ চোখটা বেয়ে পানি গড়িয়ে পড়ল। ও সাথে সাথে শার্টের আস্তিনে পানি মুছে ফেললো তানিম দেখার আগে। কুহু পেরেছে কাব্যের ওই এক থাপ্পড়ে বদলাও কতই নিখুঁতভাবে নিতে পেরেছে। একেই বুঝি বলে রিভেঞ্জ। কুহু তো তাহলে রিভেঞ্জের রানী হয়ে গেল আজ থেকে। কাব্যের সুযোগ হলেও সবটা অ্যাওয়ার্ড দিবে সেটার জন্য কুহুকে। তানিম কফির হাতে দীর্ঘশ্বাস ফেলে এসে পাশে মেঝেতে বসে কাব্যের দিকে কফির কাপ বাড়িয়ে দিল। কাব্য সেটা না নিয়ে স্রেফ কম্পিত কণ্ঠে বলল, তানিম, তানিমের উত্তর, একটা থাপ্পড়ের শাস্তি স্বরূপ আমার আর ঠিক কতটা শাস্তি পাওয়া বাকি আছে এখনো? কাব্যের নিষ্প্রাণ কণ্ঠ। তানিম জবাবে বলল, ভুলে যাও এটা। কুহুকে তুই ভালোবাসিস তো আর না। থাপ্পড় এইসব ম্যাটার কেন করবে তোর জন্যে? কাব্য উত্তর দিল না। তানিম কাব্যের কফির কাপ মেঝেতে রাখলো। বলল, রিজেক্ট করা ভুল না তোর, পরিস্থিতি এমনই ছিল তখন। কাব্য হঠাৎ কেমন ম্লান কণ্ঠে বলে, তানিম, হুম। তানিম তাকালো। আমি বোধহয় কুহুকে ভালোবেসে ফেলেছি। কাব্যের গলাটা কাঁপলো সম্ভবত। তানিম অবাক, প্রচণ্ড চমকে উঠে তাকালো কাব্যের দিকে। কাব্য এতক্ষণে তাকালো তানিমের দিকে, অস্থির হয়ে সবকিছু এক্সপ্লেন করার তাগিদ নিয়ে বলল, তুই জানিস কুহু কুহু আজ যখন আমাকে ওভাবে ধাক্কা দিল, আমার আমার কেমনটা লেগেছে? কুহু, যে কুহুকে আমি মনে করেছিলাম ভালোবাসি না, সে কুহু যখন আমার দেওয়া জ্যাকেট আবর্জনার ন্যায় ছুঁড়ে ফেললো, জানিস আমার ঠিক কেমন লেগেছিল? কাব্য থামলো, ভাঙা স্বরে থেমে থেমে আঙুলি বুকের পাশে খোঁচাতে খোঁচাতে বলল, ঠিক এইখানটায় তানিম কেমন একটা বোঝা বোঝা লাগে আজকাল। কুহুর দিকে ওর চোখে ঘৃণা আমার সহ্য হয় না। আমি চাই ও আমার আশেপাশে আগের লক্ষ্মী কুহুটা হয়ে থাকুক। কুহুটা থাকলোই না আর। কাব্যের শেষের কথাটা বড্ড করুণ শোনালো সে যেমন। তানিম স্রেফ শুনে গেল, আজ বলতে দিল কাব্যকে ওর সব কথা। কাব্য থামলো, নাকটা টেনে আবার বলল, আমি আমি বুঝিয়েছি নিজেকে ও আমার বোন। বলেছি কাব্য, বোনের প্রতি সেফ তোর ভাইয়ের ভালোবাসা থাকতে পারে। অনেক বুঝিয়েছি আমি নিজেকে, কিন্তু কিন্তু যখনই কুহু আমার সামনে আসতো, আমার চারপাশ কেমন একটা, বুঝিস তুই, কেমন একটা হয়ে যেত। আমি তাকিয়ে থাকতাম ওর বাচ্চা আমার দিকে। ওর কথা, ও লাফানো, সমস্ত প্রবলেমকে বুড়ো আঙুল দেখিয়ে হ্যাপি থাকা, সব কিছু, ওর এভরি সিঙ্গেল ডিটেল আমার ভালো লাগতো। কাব্য নিজের কপালে থাপ্পড় দিতে দিতে অতিষ্ঠ গলায় নিজেই নিজেকে গালি দিয়ে বলল, অথচ আমি গাধা রাম ছাগল এটা বুঝি না। আমি কাব্য কুহুকে কবে থেকে বোনের নজরে দেখছি না। আমি গাধা কিনা সেটা বুঝতেই পারলাম না। কাব্য আবার নাক টানলো, গলা পরিষ্কার করে আবার বলা শুরু করে, আর আজ যখন বুঝলাম, তখন সবটা সবটা আমার হাতের বাইরে। কুহু কুহু এখন আমার থাকেও নি। কাব্য এবার ভীষণ অসহায় হয়ে তানিমকে বলে উঠল। আমি এমন কেন তানিম? তানিম কাব্যের কাঁধে হাত রাখলো স্রেফ। কাব্য সেই হাত সরিয়ে দিয়ে চোখ দুটি অতুষ্ট হয়ে ঘষতে ঘষতে আবার বলল, লাইফের সব ইম্পর্টেন্ট ডিসিশন আমি এতটা গোলমেলে, এতটা প্রবলেমেটিক নেই কেন বল না?
হুর্মির ব্যাপারটাই দেখ, ও প্রপোজ করলো, কিছু চিন্তা করলাম না, একসেপ্ট করে ফেললাম। ক্লাসের সুন্দরী মেয়ে বলে কথা। কাব্য শেষের কথাতে নিজেই নিজের উপর অনেকক্ষণ হাসল পাগলের মতো। তারপর আবার বলা শুরু করলো। তারপর যখন বুদ্ধি হলো, বোধ এলো, উর্মির সাথে ব্রেকআপ করলাম। সেও ছাতা আমার পিছু ছাড়লো না, হেল করে রেখে দিয়েছে আমার লাইফ। কাব্য এবার গম্ভীর হলো, বলে গেল। আর যখন কুহু প্রপোজ করলো, আমি কথা কি করলাম, সেটা রিজেক্ট করলাম। বাহ, কি সিদ্ধান্ত আমার! কাব্য হাততালি দিল, তারপর হেসে হেসে নিজেই নিজেকে বলল। দেন ভাব, আমি কুহুকে কি বলে রিজেক্ট করতে পারি? আমি কাব্য কুহুকে রিজেক্ট করলাম কার কথা বলে? ওই পাগল সাইকো উর্মির কথা বলে। বাহ! তানিম সাথে সাথে স্বীকার করে মাথা নাড়ল। তা তো মনে হচ্ছে। কাব্য থামল, এবার অস্থির হয়ে বলে যেতে লাগলো। কুহুকে এনে দে না ভাই, প্লিজ। কিভাবে করলে ও ভুলে যাবে আমার দেওয়া থাপ্পড়, আমার সব অপমান, কষ্ট সবটা? কিভাবে কিভাবে ঠিক কিভাবে করলেও আগের মতো হয়ে যাবে? জাস্ট টেল মি। ওর কাছে মাপ চাইতে হবে, ওর পায়ে ধরতে হবে? ঠিক কি করলেও আমাকে ভালোবাসবে আগের মতো? তুই তো লাভ গুরু, এতদিন আমাকে কুহুর পেছনে লেলিয়ে দিয়েছিস। আমার এখন কুহুকে চাই, এট এনি কস্ট। আমার এনে দে প্লিজ, ওকে আমার চাই। তানিম, তুই যা সাজেশন দিবি আজ সব করবো আমি, সব। বল আমাকে কি করতে হবে। কাব্য অস্থির হচ্ছিল ভীষণ। ও পারলে আজই কুহুর কাছে ছুটে যায়। কুহুর আচরণ এতদিন সহ্য করতে পারলো, এখন আর এক মুহূর্ত পারছে না। যখন থেকে কাব্য নিজের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে, বেচারা কাব্য আজ ভীষণ অস্থির। আজ যেন ভীষণ তাড়াহুড়ো ওর। কুহুকে পারে এক্ষুনি রুম থেকে বের করে কাজে অফিসে টেনে নিয়ে বিয়ে করে ফেলার মতো ভীষণ অস্থির। উৎকণ্ঠিত হয়ে আছে ও এ যাবৎকালের সেরা রামছাগল মিস্টার সাহারিয়ার সিদ্দিক কাব্য। কাব্য হতাশ আজ ভীষণ, সিদ্ধান্তহীনতায় পুড়ছে ভীষণ। বহুদিন আগে ওর কাছে কুহু একটুখানি ভালোবাসার সময় চেয়েছিল। কাব্য দেয়নি, ভাবতেও নিজেকে একটা সুযোগ দেয়নি সেদিন। তার ফলস্বরূপ আজ সবটা ভেস্তে গেছে। অনুতাপে পুড়ছে আজও। বুকের ভেতর থেকে কালো ধোয়ার মতো দীর্ঘশ্বাস ছেড়ে কাব্য আলগোছে দু হাঁটুর মধ্যে মাথা ঠেসে রেখে চুপচাপ মেঝের দিকে চেয়ে রইল। ওর পিঠ কাঁপছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ডোলে মুছে জোরে শ্বাস ফেলে আবার চুপ করে বসে থাকছে। তানিম বোঝে কাব্য কেন এত চুপ হয়ে গেছে হঠাৎ। তানিমের কাছেও কাব্যকে এভাবে দেখে ভালো লাগছে না। তানিম ছোট একটা শ্বাস ফেলে কাব্যের কাঁধে ওর হাতটা রাখলো, নরম কণ্ঠে বোঝালো একজন পারফেক্ট সুবন্ধুর ন্যায়। কাব্য, কিছু শেষ হয়নি কাব্য। কুহু এখনো তোরই আছে। এইভাবে নিজেকে দোষ দিস না, যদিও তোর দোষ আছে। তানিম আবার মস্করা করে বসে। কাব্য ওসব মস্করার আজ একটুও ধার ধারেনি। কাব্য এখনো হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। একবার অস্ফুটে বলল বুঝি। কিছু ঠিক হবে না আর তানিম, নিজের হাতে আমি সবটা শেষ করে ফেলেছি, সবটা, কিচ্ছু নেই আর। শুনল তানিম। তানিম নিজের মতো করে আবারও তখন বলল। ধুর, মেয়ে মানুষ তো, তুই এতদিন যা করেছিস সে ভুলতে একটু তো টাইম লাগবে। কিন্তু শি স্টিল লাভস ইউ কাব্য। কাব্য মাথাটা তুলল, এবার তাকালো এক দৃষ্টিতে তানিমের দিকে। তানিম এবার বিজ্ঞ লোকদের মতো করে অঙ্ক কষার মতো করে বলে গেল একের পর এক বাণী। কিন্তু লাভ গুরুদা আলটিমেট তানিমের মতে কুহুকে পঠানো পসিবল, কিন্তু সেটার জন্য দরকার প্রপার প্ল্যান। কুহুর রাগ অভিমানের পাহাড় ধসাতে তোকে একটু কসরত করতে হবে। কাব্য কিছুই বুঝলো না, কেবল তানিমের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেল। বলল, কি করতে হবে? প্রপোজ। তানিম সরাসরি বলে উঠল। কাব্য ঠান্ডা চোখে তাকালো তখন, পরপর মুখটা ঘুরিয়ে বিরক্ত হয়ে বলল। বাচ্চামো চিন্তা, প্রপোজ করা কি আছে, ডিরেক্ট বিয়ে করে নেই তাহলেই হয়। পরে কুহু তোমার গলাটা এমনি টিপে ধরুক না। তানিম রাগে কাব্যের ঘাড়ে দু হাত ঠেসে টিপে ধরে দেখালো। কাব্য জোর করে তানিমের হাত গলা থেকে সরিয়ে দিয়ে থমথমে মুখে বলল। বিয়ে করলে কেন জুতা দেবে? এটা তো ভালো, আজকাল প্রপোজের কোনো সিকিউরিটি আছে? বিয়েই তো সেফ অপশন। কুর মনে ভয় থাকলো না, রাইট? তানিম হতাশ কাব্যের ম্যাথা দেখে। এই ম্যাথা নিয়ে নাকি কাব্য বোর্ডে অল বাংলাদেশ টপ করেছিল। লানাত ওই বোর্ডের ওপর। তানিম কাব্যের দিকে তাকালো, ঠান্ডা স্বরে স্বাভাবিক কণ্ঠে একটাই প্রশ্ন করল। তোর কুহুর বয়স কত? কাব্য বোঝে না এই প্রশ্নের কারণও নিজের মতো আঙুলে গুনে জবাব দিল। 19। কেন? তানিম চেতে উঠে বলল। আর তোর 26। বয়সের ডিফারেন্সটা দেখছোস দুজনের? কুহু সবে বড় হচ্ছে, ওকে বিয়ে করতে গেলে সব কিছু ওর মতো করে করা লাগবে।
ও তোরে বিয়ের জন্য বলছিল? কি করছে? ওইটুকু মেয়ে তোরে প্রপোজ করতে পারে, তুমি বেড়া দামড়া হয়ে ওরে প্রপোজ করতে গিয়ে পা কাঁপাই ফেলতেছ। এই তুই না পুরুষ? পুরুষকে রে দেখা নিচের, বুঝছস? তানিম এভাবে বোঝাতে থাকে, কাব্য সব বুঝে এবার মাথা নাড়ল। পর মুহূর্তে আতঙ্ক নিয়ে বলল, এত কিছুর পরেও অ্যাকসেপ্ট করবে? আমি ওকে থাপ্পড় দিয়েছি তানিম। বলতে বলতে কাব্য অপরাধ বোধে ডুবে নিজের হাতের দিকে তাকালো, যে হাত কুহুর গালে উঠেছিল। ইচ্ছে করছে এই হাত কেটে ফেলে দিতে। কোন সাহসে কুহুর গালে উঠল ওর হাতটা? কাব্য অসহায় হয়ে তাকালো তানিমের দিকে। ও মানবে না তানিম, নখরা দেখাবেই। ওর তাকানো দেখেছিস যেন আমাকে খেয়ে ফেলবে। ঠেকুর অবধি নিবে না ও যা মেয়ে। আমার দেওয়া জ্যাকের অবধি গায়ে রাখলো না। আর এখন এখন অস্ত আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে? আমি অন্তত বিলিভ করতে পারছি না ওকে এই ব্যাপারে। সব আপনার কর্মফল গুরু। গন্ডগোল এত বড় একটা বাধাইছো, এখন এটারে শোধরাতে আপনার পেছন দিয়েই বাসটা যাবে। আমার এখানে কিছু করার নেই। তানিম ভীষণ স্বাভাবিক গা ছাড়া ভঙ্গিতে বলল। কাব্য ভ্রু কুচকে ফেলে যেন তানিমের এই কথা ওর খুব একটা পছন্দ হয়নি। তানিম বুঝলো কাব্য এটা ভালো চোখে দেখেনি। পরপর ও নিজেকে শুধরে বলল, মাইন্ড খেস না, আছি তো আমি। আমি শিখিয়ে দেবো তোকে সব, ডোন্ট ওয়ারি দোস্ত। কাব্য এবার ভীষণ আশা নিয়ে নড়ে চড়ে বসলো যেমন। অনেকক্ষণ ভাবলো, ভাবতে ভাবতে কফির কাপে চুমুকও দিল কটা। কাব্য বড় আগ্রহ নিয়ে ওর ভাবনা দেখে যাচ্ছে। হঠাৎ তানিম থামলো, কাব্যের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হঠাৎ বলল, কালকে তুই কুহুকে প্রপোজ করবি, আমি প্ল্যান দিব তোকে। কখন কিভাবে কেমন করে ওকে প্রপোজ করবি আমি ভাবছি। কালকেই? কাব্য থতমত খেয়ে উঠল যেমন। তানিম ভ্রু বাঁকিয়ে তিরস্কার করে বলল, তো কি দিন গেলে কি রাতে, যখন সিয়াম কুহুকে বিয়ে করে বাসুর ঘরে ঢুকবে তখন? কাব্যের ভ্রু সিয়ামের নামে শোনা মাত্রই সাথে সাথেই কুচকে একাকার হয়ে গেল। সেটা দেখে তানিম নরম সুরে নিজেকে শুধরে বলল, সরি, তুমি তো আবার জেলাস হয়ে যাও সতীনের নাম শুনলে। আচ্ছা সিয়াম বাদ, তুই প্রপোজ করবি কালকে মানে কালকেই। কাব্য থামল। অজান্তেই চিন্তায় চিন্তায় কখন যে নিজের নখ কামড়াতে শুরু করেছে নিজেও জানে না। সেভাবেই নখের কোণ কামড়াতে কামড়াতে অন্যদিকে চেয়ে কিছু ভাবতে থাকে। ভাবনায় একটা দৃশ্য দেখে কাব্য ফুল হাতে কাব্য কুহুকে ভীষণ আবেগ ভালোবাসা নিয়ে প্রপোজ করেছে। আর কুহু সাথে সাথে কাব্যকে থাপ্পড় দিয়ে চলে গেছে। দৃশ্যটা মাথাতে খেলতে আটকে ওঠে যেমন কাব্য। তানিম তখন সবই কফি কাপ হাতে নিল। কাব্য সাথে সাথে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে বলে উঠল, কুহু যদি রিজেক্ট করে? তানিম কাব্যের প্রশ্নে কিছু সময়ের জন্য থামল। তারপর নিজের মতো আবার আরাম করে কফির কাপে চুমুক বসিয়ে কাব্যের কথার জবাব দিল, তাহলে কুহুর মতো আপনিও দেবদাস হয়ে যাবেন, সিম্পল। কাব্য এই উত্তরে অসহায় হয়ে তাকালো। বেচারার দিলটা ভেঙে যাবে কুহু রিজেক্ট করে। কাব্যের এহেন করুণ অবস্থা দেখে তানিম এবার সিরিয়াস হলো সত্যি। কাব্যের দিকে চেয়ে বলল, আসলে তুই ঠিক, রিজেক্ট করার সম্ভাবনাই 100%, টু বি অনেস্ট। জানি আমি রিজেক্টই করবে। আমিও তো মাথায় তুলে নাচার মতো কিছু করিনি। এটাই প্রাপ্য আমার। কাব্য হাল ছেড়ে শরীর হেলিয়ে দিল বিছানার কাঠে। কাব্য তানিম দুজনেই বড্ড চিন্তায় পড়ে গেছে। এই পুরো ব্যাপারটা কেমন করে হ্যান্ডেল করবে স্বয়ং লাভ গুরু তানিম অব্দি বুঝতে পারছে না। তাই দুই বন্ধু মিলে মিশে এটা নিয়ে ভাবছে। আজ সারা রাত ধরেই ভাববে তারা। ড্রিম স্কয়ার রিসোর্ট, ডাইনিং হল, 9:20 সকাল। ড্যাফোডিল ইউনিভার্সিটি ট্যুর আসা সবাই নাস্তা খেতে বসেছে একে একে। সবার চোখেই ঘুম লেপ্টে আছে। হয়তো নাস্তা খেয়ে সবাই আরও একবার ঘুম দেবে। কাব্য যেহেতু সিনিয়র ভলেন্টিয়ার, তাইও নিজে খাবার তদারকি করছে। কিন্তু আজকের চিত্র ভিন্ন একদম। আজ দায়িত্ববান স্যারদের গুড স্টুডেন্ট কাব্য কাজ করছে কম, সদর দরজার দিকে আনচান চোখে নজর রাখছে বেশি। তাই কাজেও হচ্ছে গন্ডগোল। জুনিয়র ভলেন্টিয়ার অব্দি কাব্যকে নিয়েই গসিপ করে যাচ্ছে। তাদের ফেমাস কাব্য ভাইয়ের হলোটা কি আজ? ওদিকে কাজ করতে করতে গুড বয় কাব্য বারবার তাকাচ্ছেন সদর দরজার দিকে। এই কুহু এখনো আসছে না কেন? তানিম কাব্যের পাশে দাঁড়িয়ে জুসের কন্টেইনারে জুস ঢালছে। যেহেতু কাব্যের পাশেই, তাই কাব্যের বারবার কাজ ফেলে সদর দরজার দিকে তাকানো ভ্রু কুচকে দেখছিল। জুস ঢালতে ঢালতে হঠাৎ তানিম বড্ড নির্বিকার গলায় জুসের কন্টেইনারের দিকে চেয়েই বলল, কুহু আকাশে উঠছে। সাথে সাথে কাব্য আকাশের দিকে তাকালো, হক চকিয়ে বলে গেল, কোথায়? কোথ?
তানিম নিজের মতো করে কাব্যকে নিয়ে মশকরা করে আবার জুস ঢালায় মন দিল। পর মুহূর্তে কাব্য ওর মতলব বুঝে গেল। তানিম মশকরা করছে ওর সাথে। কাব্য এবার চূড়ান্ত বিরক্তি নিয়ে তাকালো তানিমের দিকে। সিরিয়াসলি আকাশ, আর কিছু পাস নাই? তানিম জুস ঢেলে কন্টেনারের ঢাকনা লাগিয়ে নির্বিকার কণ্ঠে বলল, ঠিকই বলেছি, তোর ইমাজিনেশন আর আকাশে, কাজে মন দে শালা। বলেই তানিম অন্যদিকে চলে গেল। কাব্য কি করবে? ও জুনিয়র ভলেন্টিয়ারকে বড় কন্টেনারে পরোটা রাখতে বলে তানিমের পেছনে ছুটল। তানিম নিজের মতো কাজ করছে, কাব্যর পেছনে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে বলেই যাচ্ছে, আচ্ছা তানিম, প্রপোজ থেকে বিয়ে বেটা না, হালাল থাকবে, রাইট? তাই আমি ভাবছি কি বিয়েই করে ফেলি, কি বলিস? তানিম কিছু বলছে না। ও নিজের মতো খাবার টেবিলে বসে গ্লাসগুলো উল্টে উল্টে রাখছে। কাব্য ওর পেছনে ঘুরে এসে আবার বলল, কুহু ভাই, আমার একটা সময় বোন ছিল, এখন প্রপোজ করবো এইভাবে। একটু একটু কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? তানিম নিজের মতো করে গ্লাস উল্টে রাখছে টেবিলে, যেন শুনছেই না কাব্যকে। কাব্য তানিমের ডোন্ট কেয়ার ভাব দেখে এবার গ্লাস ছেড়ে বিরক্ত হয়ে ওর হাতে থাকা গ্লাস ঠাস করে রাখলো টেবিলে। কি বলছি আমি? আমাকে কাজ দেখাবে না তানিম? তানিম গা ছাড়া ভঙ্গিতে তাকালো রাগি রাগি কাব্যের দিকে। কি? কাব্য এবার থমথমে কণ্ঠে জানালো, বিয়ে করে ফেলি? এইসব প্রপোজ করলে আমার ধারণা আমি ফেসে যাব। কুহুত থাপ্পড় মেরেও দিতে পারে। আমি ওর মতো চুনোপুটির কাছে থাপ্পড় খাচ্ছি, এটা দেখতে ভালো দেখাবে না। তার চেয়ে বিয়ে করে ফেলা বেটার অপশন। এ ব্যাপারে তোর কি ধারণা? তানিম ভ্রু ভাকিয়ে পুরোটা কথা শুনে গেল। তারপর ভীষণ সতর্ক চোখে কাব্যের গালে হাত দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, গাল রফ হয়ে আছে, থাপ্পড় দিলে কুহুরই ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি। কাব্য বিরক্ত হয়ে গাল থেকে সরিয়ে দিল তানিমের হাত, রাগ দেখালো। ফাজলামো করিস না তানিম, আমি সিরিয়াস। তানিম নিজেও এবার রেগে গিয়েও থেমে গেল। আশেপাশের মানুষ দেখে সূত্রে গিয়ে কাব্যের কাছে এসে হিস করে বলল, ফাইজলামো আমি করছি? তুই করছিস ফাইজলামো? কুহুরের রাজি না করে ডিরেক্ট বিয়ে করতে গেলে সংসার কিভাবে টিকবে তোর? কুহু পরের দিন ডিভোর্স দিয়ে চলে যাবে, হবে তখন? খুশি হবি তখন? তানিম কাব্যের কাঁধে হাত রাখলো। একবার ডিভোর্স হয়ে গেলে মামা কাইন্দাও কুল পাবা না, বুঝছো? বলেই তানিম আবার অন্যদিকে চলে গেল। কাব্য দীর্ঘশ্বাস ফেলল একটা। তারপর আকাশের দিকে চেয়ে বড্ড দুঃখ নিয়ে আবদার করার কোনো খোদার কাছে, ইয়া আল্লাহ, হেল্প করো প্লিজ, কুহুর মনটা নরম করে দিও। আমি তোমার মসজিদে সৎকা দিব, একটা বড় অ্যামাউন্ট, প্রমিস। হঠাৎ পেছন থেকে কেউ কুহুকে ডাকলো যেন। কাব্য হঠাৎ আশপাশ থেকে কুহুর নাম শুনে আকাশ থেকে মুখ সরিয়ে সাথে সাথে মাথা নামিয়ে ওদিকে তাকালো। কুহু একটা সাদা থ্রি পিস পরেছে, সাথে গাঢ় লাল দোপাট্টা একটা শোল্ডারে রেখে ছেড়ে দিয়েছে। চুলগুলো খুলে রাখা উঠছে এলোমেলো। কুহু চুল কানের পেছনে গুজতে গুজতে হাসতে হাসতে এগোচ্ছে একপাশে টেবিল ঘিরে থাকা মেয়েদের দিকে। কাব্য তাকিয়েই রইল চূড়ান্ত অবসেশন নিয়ে। হয়তো এখনো কাব্য বোঝেনি এটাকেই হয়তো অবসেশন বলতো কুহু। কুহু সেদিন কাব্যকে বলেছিল ও অবসেসড কাব্যের প্রতি। হয়তো যখন যখন কাব্য ওর সামনে আসতো কুহু তখন তখন ঠিক এভাবেই মুগ্ধ দৃষ্টিতে তাকাতো কাব্যের দিকে। আজ কাব্যের মতো কুহু হয়তো বা সদর দরজার দিকে বারবার তাকিয়ে দেখতো কাব্য এসেছে কিনা। কাব্যের বুক আবারও বেইমানের ন্যায় কুহুকে দেখে ধুকপুক শুরু করছে, হার্টবিট করছে চূড়ান্ত গতিতে। কাব্য সেদিনের মতো আরেকবার চোখ খিচে উঠে হাতের তালুতে খামছে ধরে বুকের বাঁ পাশে। কুহুর থেকে চোখ সরিয়ে নিজের বুকের দিকে চেয়ে মৃদু শাসানোর স্বরে বলে গেল, প্লিজ স্লো, স্লো, স্লো প্লিজ। তারপর বুকে হাত রেখে কুহুর দিকে আবার মাথা তুলে তাকালো। কুহু যখন ওর পাশ দিয়ে চলে গেল একটা ভ্যানিলা পারফিউমের ঘ্রাণ কাব্যের নাকে এসে হঠাৎই যেন খেলল। কাব্য চোখটা বুঝে ফেলল, পুরোটা ঘ্রাণ নিতে চাইলো যেন নিজের মধ্যে অকপটে। কুহু চলে গেল, গিয়ে বসেছে চেয়ারে, গল্প করতে লেগে গেছে। কুহুর ঘ্রাণও মুছে গেছে, কাব্যের বুক ধুকপুক স্বাভাবিক হয়েছে। কাব্য বুক থেকে হাত সরিয়ে নিল, মাথার পেছনটা চুলকাতে চুলকাতে কুহুর দিকে চেয়ে হঠাৎই হালকা করে লজ্জা পেয়ে হাসল। ও ব্লাশ করছে ভীষণ। প্রেমে পড়ে গুড বয় শাহরিয়ার সিদ্দিক কাব্যের অবস্থা যে চূড়ান্ত বিপজ্জনক। পাশ থেকে একটা জুনিয়র প্লেটে করে ওর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। কাব্যকে এভাবে ব্লাশ করতে দেখে থামলো, অবাক হয়ে জিজ্ঞেসই করে বসল, কাব্য ভাই, আপনি ব্রাশ করতেছেন কাকে দেখে? ছেলেটা অবাক হয়ে বলেছে আর আশেপাশে খোঁজার চেষ্টা করছে কাউকে। ছেলেটার কথা শুনেই কাব্য এর মুখ থেকে হাসি একদম গায়েবী হয়ে গেল। সাথে সাথে মুখটা গম্ভীর করে ফেলল ও।
রাগী রাগী মুখ বানানোর চেষ্টা করে ছেলেটাকে ধমক দিল। শাট আপ! মিটিং রুমে না আসতে চাইলে ভাগ এখান থেকে। ছেলেটা কাবির থ্রেট শুনেই চোরের মতো চলে গেল। কাবুদের মিটিং রুমে একবার যাওয়া মনে পুরুষ সত্তার চূড়ান্ত বেজোত করে ফিরে আসা। প্রচণ্ড জ্বালায় এরা মিটিং রুমে মিটিং করা নাম করে। কাবির নজর হঠাৎ গেল পাশের কন্টেইনারে রাখা পুডিংয়ের দিকে। কুহুর তো এগ পুডিং অনেক পছন্দের। কাবু সাথে সাথেই ওর পাশ দিয়ে যাওয়া জুনিয়রকে ডাকল। রাকিব, রাকিব থামল। সাথে সাথেই প্রিয় সিনিয়র ভাইয়ের ডাকে কাব্যের পাশে এসে দাঁড়ালো। জি ভাই। কাব্য একটা ছোট প্লেটে অনেকগুলো পুডিং নিয়ে রাকিবের হাতে ধরিয়ে দিল। এইটা ওই যে সেকেন্ড টেবিলে বসা হোয়াইট ড্রেস রেড দোপাট্টা, ওকে দিয়ে আসবি। হ্যাঁ, আমার নাম বলার দরকার নেই। রাকিব একবার দেখে নিল কাব্যের বলা মেয়েটাকে, তারপর হেসে বলল। বোনের প্রতি এত দরদ আপনার ভাই? কাব্যের মেজাজ সাথে সাথে বেঁকে গেল। ও রাকিবের ঘাড়ে শক্ত করে দু হাত চেপে চিবিয়ে চিবিয়ে হাসার চেষ্টা করে বলল। হুম, বউ আমার, তুই ভাবি ডাকবি। কি ডাকবি? ভা- ভাবি? তাহলে সিয়া? রাকিব অবাক হলো। কাব্য পুরো নাম বলতে না দিয়ে বলে উঠল। আমাদের মিটিং যেন কোন রুমে হয় জানিস? রাকিবের মুখটা মিটিং রুমের কথা শুনতে মুহূর্তেই পাংশুটে হয়ে গেল। মাথা নামিয়ে মিনমিন করে বলল। সরি ভাই। কাব্য রাগ নামালো। রাকিবের ঘাড় থেকে হাত সরিয়ে আবার গুড বয় হয়ে বলল। গুড, গো নাও। কুহু ভ্রু কুচকে বলল। ভাবি? কার ভাবি? রাকিব বোকার মতো হাসল স্রেফ। কুহু আশপাশ দেখলো সন্দেহভাজন কাউকেই না পেয়ে পরে রাকিবকে বলল। কে পাঠিয়েছে এই প্লেট? কা কা আসলে ভাই পাঠিয়েছে। রাকিব আমতা করে বলল। কুহু বিরক্ত হলো যেমন। জি, সেটাই জিজ্ঞেস করছি। কোন ভাই? নাম কি তার? তার নাম হচ্ছে ভাই। রাকিব বেচারা বেকায়দায় পড়েছে যেমন। কুহু অধৈর্য হয়ে বিরক্তি নিয়ে বলল। কারো নাম শুধু ভাই হয়? এর আগে পেছনে কিছু নেই? আচ্ছা তো। রাকিব ঘামছে। দূর থেকে কাব্য ওকে চোখের ইশারায় শাসাচ্ছে যেন নাম না বলে। রাকিব কি মনে করলো হঠাৎ প্লেটটা সজোরে কুহুর পাশে রেখে দ্রুত তাড়াহুড়ো করে এক নিঃশ্বাসে বলল। খেয়ে নিন ভাবি, আমার কাজ আছে, যাই আমি। বলে এক দৌড়ে পগার পার হয়ে গেল। কুহু আহাম্মক হয়ে প্লেটের দিকে চেয়ে আরেকবার ছেলেটার যাওয়া দেখল। অবাক হলেও হয়তো বলল। আশ্চর্য, ও পালালো কেন? শালীন আশপাশ খুঁজতে খুঁজতে হঠাৎ একটু দূরে কাব্যকে দেখল। কাব্য তানিমের সাথে দাঁড়িয়ে কথা বলতে বলতে বারবার কুহুর দিকে তাকাচ্ছিল। শালীন হঠাৎ গম্ভীর হলো, কুহুর দিকে ফিরে বলল। খেয়ে নে, কে পাঠিয়েছে ম্যাটার করে না, খাওয়া তো ইম্পর্টেন্ট। কুহু তবু অবাক হয়ে তাকিয়ে দেখলো আরেকবার পালিয়ে যাওয়া ছেলেটার দিকে। জানা দরকার কোন ভাইয়ের অলিখিত বউ হয়ে গেল ও। ড্রিম স্কয়ার রিসোর্ট, সন্ধ্যা 6:11। আজ রাতে ককটেল পার্টি হবে রিসোর্টের গ্রাউন্ডে। ড্রেস কোড ব্ল্যাক। ছেলেরা পরবে ব্ল্যাক শার্ট হোয়াইট প্যান্ট, মেয়েরা পরবে ব্ল্যাক শাড়ি ব্ল্যাক ব্লাউজের সাথে। ককটেল পার্টি উপলক্ষে কুহুর জন্য একটা সিল্ক শাড়ি লাগেজ থেকে বের করে রেখেছে শালীন। কুহুর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতেই শালীন দ্রুত তাড়াহুড়ো করে শাড়িটা এনে কুহুর হাতে ধরিয়ে দিল। এটা পর, আমি গোসলে যাচ্ছি। কুহুর শাড়িটা কোনো রকম ধরল। সিল্কের শাড়ি এতটা ফিনফিনে দেখে ইতস্তত হয়ে বলল। এটা কেন? শরীর সব দেখা যাবে তো শালীন। শালীন টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে চেঁচিয়ে বলল। ককটেল পার্টিতে সবাই এটাই পরছে। ব্লাউজ আছে ফুলাদার, টেনশন নিস না, পরে ফেল, আমি এসে চুল কার্ল করে দেব। বলেই শালীন ওয়াশরুমের দরজা আটকে দিল। কুহু বেচারি বেকায়দায় পড়েছে। এই শাড়ি কিভাবে পরবে, কেমন দেখাবে যদি সবটা দেখা যায়। কুহু কখনোই এতটা রিভিলিং শাড়ি পরেনি। সিল্কের শাড়ি ওই প্রথম পরা হবে। কুহু ভোতা মুখে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের শরীরের ওপর মেলে উল্টে পাল্টে দেখতে লাগলো। ততটাও বোঝা যায় না, তবুও আচ্ছা পরে ফেলা যাক। বেশি শরীর দৃশ্যমান হলে খুলে ব্ল্যাক কুর্তি পরে ফেলবে। কুহু রুমের একপাশে গিয়ে কোনো রকম ব্ল্যাক ব্লাউজ পেটিকোট পরে হেঁটে এসে আয়নার সামনে শাড়িটা নিয়ে দাঁড়ালো। তারপর পরা শুরু করলো। উঠছ সেগুড়ে বালি। শাড়িটা পরাই যাচ্ছে না একদমই। সিল্কের শাড়ি হওয়াতে একদিক সামলারে আরেক দিক খুলে পড়ছে। এ কি মহা সমস্যা। কুহু শাড়ি নিয়ে যখন স্ট্রাগল করে যাচ্ছে ঠিক তখন ওয়াশরুম থেকে শালীন বেরিয়ে এলো। সেই শাড়ি হাতে নাস্তানাবুদ কুহুকে দেখে অবাক হয়ে বলল। কি রে, পরিস না এখনো?
কুহু ফিরল শাড়ির দিকে। শাড়ির টুলে টাওয়াল দিয়ে ঝাড়ছে। কুহু ভীষণ বিরক্ত হয়ে বলল। পারছি না, খুলে পড়ে যাচ্ছে বারবার। কি শাড়ি এনেছি সেসব? শালীন মাথায় তোয়ালে পেঁচিয়ে এগিয়ে এলো। তারপর কুহুকে সোজা করে দাঁড় করিয়ে বলল। পরিয়ে দিচ্ছি, সোজা হয়ে ধর।